সুপ্রিয় দর্শক মন্ডলী, মাটি ও মানুষ অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমরা সবসময় চেষ্টা করে থাকি দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে কৃষির ক্ষেত্রে যে সমস্ত নতুন উদ্ভাবনাগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তাছাড়া আমরা কৃষক পর্যায়ের সফলতাগুলোকেও তুলে ধরার চেষ্টা করি। আমাদের আজকের অনুষ্ঠানেও আমরা এরকম কিছু বিষয় তুলে ধরব। তাহলে চলুন আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বে চলে যাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা জানি আমাদের দেশে রবি মৌসুমে অনেক জমিতেই সরিষার চাষ হয়ে থাকে। সরকারি হিসেব মতে প্রায় 6 লক্ষ হেক্টর জমিতে সরিষার চাষ হয় এবং প্রতি বছরই এই জমির পরিমাণ কম বেশি করে বাড়ছে এবং হেক্টর প্রতি এর ফলন হচ্ছে 1.18 থেকে 1.2 টন পর্যন্ত গড়ে। যদিও কোনো কোনো ক্ষেত্রে উৎপাদনশীলতা 1.8 টন কিংবা কোনো কোনো ক্ষেত্রে 2 টন পর্যন্ত হয়, কিন্তু গড় ফলন আসলে এখন পর্যন্ত রয়ে গেছে 1.2 টন বা তার নিচেই। এবং এ কারণে আমাদের দেশে যে ভোজ্য তেলের চাহিদা তার একটা বড় অংশ বিদেশ থেকে আমদানি করতে হয় এবং স্থানীয়ভাবে যে সরিষা বা অন্যান্য যে সমস্ত তেল জাতীয় ফসলের চাষ হয় তা থেকে মাত্র 1/3 চাহিদা আমরা মেটাতে পারি, যে কারণে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে ভোজ্য তেল আমদানির জন্য। কিন্তু পরিকল্পিতভাবে যদি উন্নত বা উচ্চ ফলনশীল জাতের তেলবীজ বা সরিষা চাষ করা যায় তাহলে কিন্তু আমরা এক্ষেত্রে অনেকটাই সাশ্রয় করতে পারি, আমদানিও কিন্তু অনেকটা কমাতে পারি। সাম্প্রতিক সময়ে উচ্চ ফলনশীল উন্নত বা হাইব্রিড জাতের সরিষা যাতে বাংলাদেশের চাষ হতে পারে তার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এগ্রিকালচারাল অ্যাডভাইজারি সোসাইটি তারা একটি নতুন জাতের সরিষা বাংলাদেশে এনেছে, যেটাকে বলা হচ্ছে হাইব্রিড সরিষা, এবং এটি উদ্ভাবন করেছেন একজন বাংলাদেশেরই বিজ্ঞানী যিনি এখন বিদেশে কাজ করছেন, ডক্টর ওয়াহিদুজ্জামান। এবং তার উদ্ভাবিত এই হাইব্রিড জাতের সরিষার ট্রায়াল চলছে এখন যশোর, ঝিনাইদহ, মাগুরার বিভিন্ন অঞ্চলে। আমরা আজকে এসেছি এই ট্রায়ালের মাঠগুলো দেখার জন্য এবং সেখান থেকে কি ফলাফল আসছে, কৃষক কি কি ফলাফল পাচ্ছেন এবং এর সাথে সংশ্লিষ্টরা কি ধরনের মতামত দিচ্ছেন সেটিকে আপনাদের সামনে উপস্থাপনের জন্য। তাহলে চলুন আমরা এই বিষয়টিকে প্রত্যক্ষ করি এবং শুনে নেই বিভিন্ন জনের কথা। এগ্রিকালচারাল অ্যাডভাইজারি সোসাইটি বা আশের পরিচালনায় এই ট্রায়ালগুলো পরিচালিত হচ্ছে বিভিন্ন অঞ্চলে। এই হাইব্রিড নেপাস সরিষাটির একটি বৈশিষ্ট্য হচ্ছে এর ভেতরে ক্ষতিকর রাসায়নিক উপাদান নেই, যেটি প্রচলিত রাই সরিষা বা টরি সরিষাতে আছে, এবং এটি অনেক বেশি পুষ্টিকর এবং মানুষের জন্য অনেক বেশি উপকারী। এই সরিষার ফলনও কিন্তু তুলনামূলকভাবে বেশি, কারণ সাধারণভাবে মনে করা হয় আমাদের দেশে প্রচলিত যে জাতগুলো আছে সেগুলো খুব ভালো ব্যবস্থাপনাতেও এগুলো 2.5 টনের বেশি কখনোই ফলন পেতে পারে না। উচ্চ ফলনশীল যে জাতগুলো আছে সেক্ষেত্রে এই জাতটি 3 টন পর্যন্ত প্রতি হেক্টরে ফলন পাওয়া যেতে পারে এবং মাঠ পর্যায়ে কৃষকরাও এরকম আশাবাদ ব্যক্ত করছেন, পাশাপাশি বিজ্ঞানীরাও কিন্তু এমন তথ্যই তুলে ধরেছেন। আমাদের দেশে যে সরিষাগুলো 2 থেকে 2.5 টন পর্যন্ত ফলন দেয় সেই সরিষাগুলো উৎপাদনের ক্ষেত্রে সময় নেয় প্রায় 115 দিন, কিন্তু এটি 3 টন ফলন দেবে সেক্ষেত্রে কিন্তু 82-86 দিনের ভেতরেই এর ফলনটি চলে আসবে। তার থেকে বোঝা যায় যে এটির চাষের সময় কম লাগছে, ফলন বেশি হচ্ছে এবং চাষের সময় কম লাগছে বলে এতে রোগ বালাই বা অন্যান্য প্রাকৃতিক প্রতিকূলতাকেও অতিক্রমণের শক্তিটা তার ভিতরে বেশি থাকছে। আমরা কৃষকদের সাথে কথা বলে জেনেছি যে কিঞ্চিত জলাবদ্ধতাও কিন্তু এই সরিষা সহ্য করতে পারে, যেটি তারা অন্য সরিষার ক্ষেত্রে খুব একটা বেশি দেখতে পান না।
আমাদের সাথে আছেন যশোর সদর থানার চাচড়া ইউনিয়নের পুলেরহাট এলাকার কয়েকজন কৃষক। আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে সরিষা চাষে তাদের অভিজ্ঞতা কি এবং নতুন জাতের সরিষাটি তারা কিভাবে দেখছেন। হুমায়ুন কবির, আপনি তো এবছর এই হাইব্রিড সরিষার ট্রায়াল করেছেন বা পরীক্ষামূলক চাষ করেছেন, আপনার কাছে কি মনে হয়? এটা যেটা দেখা যাচ্ছে আপনার মিনিমাম 6 মণ আসবে, মানে 33 শতকের বিঘা প্রতি 6 মণ আসবে। এবং এই 6 মণ আসাতেও আমার টরেস 7-এর চেয়ে 15 দিন বেশি সময় নেবে, কিন্তু সময় নিলেও আমার বোরো ধান করার কোনো সমস্যা আসবে না। তার মানে আপনি বলছেন যে এই জাতটা চাষ করার ফলে আপনার বোরো ধানের কোনো সমস্যা হবে না? সমস্যা হবে না। আবার আপনি বলছেন যে প্রচলিত যে জাত তার চেয়ে দ্বিগুণ আপনি ফলন পাবেন। দ্বিগুণ ফলন পাবো। আর পাশাপাশি আমার আরেকটা সুবিধা যে এমনি সরিষায় যে ক্ষতিকারক যে অ্যাসিডটা সেইটা এখানে নাই। মানে অনেকে সরিষার তেল ব্যবহার করে না, অনেকের বাড়িতেও ব্যবহার করতে চায় না রান্নায়, যে একটা গন্ধ লাগে এইটা সেটা, কিন্তু এটাই সেটা সমস্যা নাই, যার জন্য এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট যে আমাদের সয়াবিন তেলও আর কিনা লাগবে না। মানে আপনি তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এটি অনেক বেশি স্বাস্থ্যকর এবং মানে অন্যান্য ঝামেলার থেকে মুক্ত। জি জি, মুক্ত। আচ্ছা, আরেকটা জিনিস বলেন যে আপনি বলছেন যে এখানে 15 দিন সময় বেশি লাগছে, তাহলে তো জমিটা হয়তো একটু আগে খালি করতে হবে, তাহলে আগের ফসলের ক্ষেত্রে কোনো ক্ষতি হবে না? এক্ষেত্রে আগের ফসলের কারণে ক্ষতি হবে না। আমি যদি আমন সিজনে আপনার জিঙ্ক সমৃদ্ধ বৃধান 62 চাষ করিনি, নিলে আমি আশ্বিন এর শেষে অথবা কার্তিকের পয়লা সপ্তাহের ভিতরে হারভেস্ট করব। করার পরে আমি নভেম্বরের পয়লাতে যদি এটা চাষ করি, এই সরিষাটা চাষ করলে আমার যেটা জানুয়ারির শেষে যদি আমি এটা হারভেস্ট করি নেই, তা আমাদের দেশে যে নতুন বিনা 14 যে ধানটা আসছে, এটা ফাল্গুনের পয়লা সপ্তাহে রোপণ করলেও আমার ঠিক 30শে বৈশাখে আমি ধান হারভেস্ট করে নিতে পারবো। তার মানে আমরা স্বল্প মেয়াদী আমন, তারপরে হচ্ছে সরিষা এবং তারপরে হচ্ছে আমরা উন্নত জাতের যে বোরো ধান, সেটা করলে আমাদের ফসল পঞ্জিতে কোনো পরিবর্তন না করলেও চলছে। পাশাপাশি চাষির একটা বেনিফিট এবং প্লাস পয়েন্ট দুইটা, সেটা হচ্ছে আমি জিঙ্ক সমৃদ্ধ ধান পেলাম, আর তৃতীয় আমি যে সরিষাটা পাচ্ছি তাতে ক্ষতিকারক অ্যাসিডটা নাই। এবং পরে যে আমি ধানটা করছি বিনা 14, এই ধানটাতেও আমার সমস্যা আসছে না, যেহেতু আমি অল্প টাইমের ভিতরে 3টে ফসল আমি সুন্দরভাবে হারভেস্ট করতে। আপনি তো এলাকার উপসহকারী, আপনার নাম? থ্যাংক ইউ। আমার নাম মোহাম্মদ তাহাজ্জুদ হোসেন। তাহাজ্জুদ হোসেন সাহেব, আপনি তো দেখছেন যে এলাকায় তো কৃষকরা টরি 7 ছাড়াও কি অন্য কোনো জাতের সরিষা করে? আমাদের এলাকাটা টরি 7, বাড়ি 9, তার বাড়ি 15, এবার 14 আসছে স্যার। এর পাশাপাশি আমরা হুমায়ুন কবির সাহেবের সহায়তায় আর জি এই জাতটা এখন আপনার কাছে কি মনে হয়? স্যার কম্পারেটিভলি আমার এই পাশে দেখছেন টরি 7, এর থেকে মিনিমাম দ্বিগুণ ফলন হবে এর থেকে আশা করা যায়। আর এমনি যেগুলো নাকি আরেকটু উন্নত জাত আছে যেটা বাড়ি 13, 14 বা 11, তার কি কাছাকাছি যাবে, মানে তার চেয়েও বেশি হবে? স্যার আমরা 15-14 এর সমানই থাকবে স্যার, বরং এটা প্লাস হয়ে যেতে পারে, এটা একটু বেশি হয়ে যেতে পারে। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি যে এই সরিষাটি তাহলে সম্প্রসারিত হলে কৃষক পর্যায়ে এটা জনপ্রিয় এবং দেশ সবই, মানে আপনি স্যার আগেই কৃষকের সাক্ষাৎকার শুনতেন যে 3টে, যেমন জিঙ্কের পর জিঙ্ক 62 ধানের বৃধান 62-এর পরে এটা করে, তারপরে আপনার এটা তুলে আবারও আমরা বৃধান 62 এখানে বোরোতেও সেট করতে পারি, যদি বাড়ি 14তে না যায়, বিনা 14তে না গেলে জিঙ্ক 62 এখানে আবার। মানে ধান সরিষা ধান আমরা করতেই পারি। হ্যাঁ, করতে পারি। আচ্ছা, ঠিক আছে। আমরা এখানে আরো যে একজন কৃষক আছে, আপনারা তো আপনি আসেন একটু সামনে। আপনি তো সরিষার চাষ দেখেছেন এই এলাকায়। জি জি। তো আপনার কাছে কি মনে হয় যে ওই অন্যান্য সরিষার সাথে সাথে এই সরিষাটাও জনপ্রিয় হতে পারে? জি জি, এই সরিষা থেকে আপনার আমি যেটা বুঝতেছি অল্প দিনে ফলন বেশি পাচ্ছেন না? তো তার মানে সামনের দিকে যদি কৃষক পর্যায়ে এটা বীজ পাওয়ার ব্যবস্থা করা যায়, তাহলে কি আপনার মনে হয় কৃষকরা করবে? অবশ্যই করবে। আপনাদের কাছে কি মনে হয়? জি জি, অবশ্যই করবে না? আচ্ছা, খুব ভালো কথা। তাহলে আমরা আশা করি যে এই জাতটি আপনারা নিজেরাই দেখবেন এটা চূড়ান্ত পর্যায়ে কেমন ফলাফল দেবে, এবং আপনাদের উপকারের উপর ভিত্তি করেই আপনারা ঠিক করবেন যেটা আপনারা করতে পারবেন কি পারবেন না। তবে আমরা নতুন জাত চাই, এবং নতুন জাতের মাধ্যমে যদি বেশি ফলন পাওয়া যায় সেটাই আমাদের জন্য লাভজনক। আপনাদের সকলকে ধন্যবাদ।
আমরা কথা বলছি এগ্রিকালচারাল অ্যাডভাইজারি সোসাইটির নির্বাহী পরিচালক জনাব হারুন রশিদের সাথে। এটা বলে রাখা ভালো যে এই নেপাল জাতের যে সরিষাটি বা হাইব্রিড যে সরিষাটি, এটি সম্প্রসারণের জন্য ট্রায়াল যেটি পরিচালনা করছেন সেটি করছে এই সংস্থা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশে নতুন নতুন প্রযুক্তি সম্প্রসারণের ক্ষেত্রে, মাঠ পর্যায়ে গবেষণার ক্ষেত্রেও এগ্রিকালচারাল অ্যাডভাইজারি সোসাইটি নানা রকমের ভূমিকা রাখছে। আমরা এই সরিষা বিষয়ে তাদের যে কর্মকাণ্ড সেটি একটু জানার চেষ্টা করব। হারুন সাহেব, আপনি আমাদেরকে একটু যদি বলেন যে এই যে হাইব্রিড সরিষার যে ট্রায়াল আপনারা পরিচালনা করছেন, এটি কোন উদ্দেশ্য থেকে আপনারা পরিচালনা করছেন? আমরা জানি যে নতুন জাত সেটি তো মানুষের কাছে পপুলার করা একটা মূল উদ্দেশ্য থাকেই, এবং এটির যেরকম ফলন, এর কাছাকাছি ফলন বা এর চেয়ে একটু কম ফলন নিয়েও কিন্তু অনেক জাত ইতিমধ্যেই বাংলাদেশে এসছে। সেক্ষেত্রে এই সরিষাটির বৈশিষ্ট্যটা কি বা কি কারণে আপনারা এটাকে পপুলার করতে চাইছেন? আমি প্রথমেই বলি, সরিষার জগৎটাকে একটু পরিষ্কার করি। সারা পৃথিবীতে 3 জাতের সরিষা চাষ হয়। একটা হচ্ছে টরি, আর একটা হচ্ছে রাই, আর একটা হচ্ছে নেপাস। কানাডা এবং ইউরোপিয়ান দেশে প্রধানত যে সরিষাটা চাষ হয় সেটা হচ্ছে নাপাস। 100-150 বছর আগে যখন আমেরিকা কানাডার বিরুদ্ধে কমপ্লেন করে যে তোমরা সরিষা যেটা উৎপাদন করো এর মধ্যে ইউরিক অ্যাসিড আছে এবং গ্লুকোসিনেলেট আছে, একটা বিষাক্ত অ্যাসিড এবং একটা বিষাক্ত পদার্থ আছে। তারপরে কানাডা তারা গবেষণা করে, সায়েন্টিস্টরা গবেষণা করে আমেরিকানদের সয়াবিনের ব্যবসাটাকে ডাউন দেওয়ার জন্য তারা এই ক্যানোলা আবিষ্কার করে, যেটা ক্যানোলার তেল মাঝে মাঝে বাংলাদেশে আসে। এই ক্যানোলার তেলে এই নেপাস সরিষার কোনো এই ক্ষতিকারক উপাদান দুটো এখানে নাই। আচ্ছা, তাই এই যে নেপাস জাত, এটা কিন্তু পাকিস্তান আমলে যখন আইব খান শাসন করত তখনও কিন্তু সে একবার চালু করার চেষ্টা করছিল। তারপরে কৃষি গবেষণা ইনস্টিটিউট তারা দুটো জাত 7 এবং 8, বাড়ি সরিষা 7 এবং 8, এই দুটোও কিন্তু নেপাস। তারপরে এই যে একটা প্রযুক্তি কৃষকের কাছে নিয়ে যাওয়ার জন্য যেটা দরকার, এটার ফলন বেশি কিনা, সময়কাল কি, ইত্যাদি ইত্যাদি কৃষকের কাছে, এবং মূল্য কেমন, তো এইগুলো বিবেচনা করে প্রাক্তন কৃষি বিজ্ঞানী বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর ডক্টর ওহিদুজ্জামান সাহেব, উনি সেই 80 সালের কোন একটা পর্যায়ে এই নেপাস সরিষা নিয়ে গবেষণা কাজ করছেন, এবং গবেষণার ফল হিসেবে এই যে বাড়ি সরিষা 8 যেটা নেপাস, উনি এটা আবিষ্কার করেন, উদ্ভাবন করেন, এবং পরে ন্যাশনাল সিড বোর্ড অনুমোদন করেন এটা চাষ করার জন্য। এরপরে উনি আরো গবেষণা করে এটার হাইব্রিড আবিষ্কার করছেন। অনেকগুলো হাইব্রিড উনি দিতে পারবেন আমাকে বলছেন, কিন্তু আপাতত 2টো হাইব্রিড দিচ্ছেন, জাম হাই 1 এবং জাম হাই 2। আচ্ছা, এই দুটো